আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছি, সেটা হলো বাংলাদেশের নতুন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে শামীম কায়সার লিঙ্কন। এটা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করছে, বিশেষ করে আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন বা এই ঘরানার যারা কওমি ওলামায়ে কেরাম রয়েছে তারা সমালোচনা করছে। প্রশ্নটি হচ্ছে যে আজকে আমরা সমালোচনা করছি, কিন্তু আসলে আমরা করিছি এটা কি, আর তার কী প্রবলেম? এক নম্বর হচ্ছে সে আলে হাদিস বা লামাজায় বলা হচ্ছে। আমার আগে বোঝার দরকার, সে তো কাফের না, সে তো মুশরিক না, নাস্তিক না, বা সে কোনো এথিস্ট কোনো পার্সন না। সে মানছি সে হয়তো বা আলে হাদিস আমার মতো করে মাযহাব মানছে না, বাট সে তো আল্লাহকে মানছে, রসুলকে মানছে, ইসলাম তো মানছে সে। এবং সে তো গোড়া কোনো মানুষ, তো এরকম মনে হচ্ছে না সে ইসলামের বাইরে চলে গেছে। তাহলে কেন তাকে নিয়ে প্রশ্ন? আজকে আমরা অনেক এমন দিনও দেখেছি যারা নাস্তিক, ইসলাম বিশ্বাস করে না, তাদের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি, তাদের আন্ডারে আমরা চলেছি। কিন্তু আজকে এই মানুষটা যে ধর্ম মানছে, যে আল্লাহকে খুব ভালো করে মানে এবং সে তার মুখে হাদিস বলে, এই মানুষটাকে আমরা পছন্দ করছি না। কারণ সে কি আমার মতের না, বা সে আমার মাযহাবটা মানছে না। আমার মতের না হওয়া, আমার মাযহাব না মানা, এটা কি একজন মানুষের, মানে একটা মানুষ ক্ষমতা যেতে পারবে না, বা একটা মানুষকে পছন্দ করব না, এটার জন্য এতটুকু কি এনাফ? একটু বোঝার চেষ্টা করব আমরা। এটা হলো একটা কথা। সবচেয়ে বড় চমৎকার বিষয় হলো এত সুন্দর দাড়ি, রাসূলের সুন্নাহ সে এত চমৎকার করে পালন করছে, যেটা আমরা করতে পারছি না, সে সেটা করছে। তার মুখে এত চমৎকার সুন্নাহ প্রকাশিত হওয়ার পরেও যদি আমরা তার বিরোধিতা করি, আমি বলবো এটা বিরোধিতার জন্য বিরোধিতা করা, বা এটা আমার অযোগ্যতা। সেকেন্ড কথা হচ্ছে যে দেখুন, এই জায়গাটিতে সে গিয়েছে তার যোগ্যতায়। আমি যেতে পারি না, আমার যোগ্যতা নেই, বা আমি সেরকম যোগ্য হতে পারিনি। আমরা দেখেছি যে বিএনপির সাথে জমিয়ত রাজনীতি করেছে, ইলেকশন করেছে, 4 জনকে সিট দিয়েছে, আমরা কেউ পাশ করে আসতে পেরেছি? বলবেন যে আমাদেরকে করানো হয়নি। তার মানে আমাকে করানো হয়নি, পাশ করানো হয়নি, একজনকেও করানো হবে না? তার মানে কি সেটা আমার অযোগ্যতা, নাকি আসলে কি? দিন শেষে আসলে দেখুন, আমাকে অ্যানালাইজ করতে হবে যে আসলে আমি কে, আমি সমাজের জন্য কি করেছি, আমি কেন পাশ করে আসতে পারিনি। 4 জন ওলামায়ে কেরাম, স্বনামধন্য মাদ্রাসার, তারা বড় বড় পদে রয়েছেন, তারা নির্বাচনে পাশ করে আসতে পারেনি, অথচ এরা সমাজের ইমাম, এরা সমাজের নেতা, এরা ঈদের ইমাম, জুমার নামাজের ইমাম, এদের জন্য লাখো লাখো হাজার হাজার মুসল্লিদের মাহফিলে আসে, এদের কথা শুনছে, এরা জুমার নামাজ পড়াচ্ছে, কিন্তু ভোটের সময় ভোট দিচ্ছে না কেন? প্রবলেমটা কোন জায়গায় আমাদেরকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে প্রবলেমটা কোথায়। তার মানে মানুষ আমার কথা শুনছে, আমাকে সালাম দিচ্ছে, আমাকে হাদিয়াও দিচ্ছে, নামাজ পড়ছে, বাট আমাকে ভোট দিচ্ছে না, কারণটা কি? এটা আমাকে বের করতে হবে, এটা ফাইন্ড আউট করতে হবে। 4জন ওলামায়ে কেরামের একজনও পাশ করে আসতে পারেনি, এটা খুব দুঃখের বিষয়। অথচ আমরা দেখেছি রাশেদ, সেও কিন্তু পাশ করতে পারেনি, বাট সে কিন্তু ভালো পদে রয়েছে, কিন্তু আমাদেরকে ভালো কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি কেন? তার মানে আমাকে পড়াশোনা করতে হবে যে আমি কি সেই যোগ্যতা রাখি, না সেই যোগ্যতায় পৌঁছাতে আমি পারিনি। আমরা সবাই রাষ্ট্র চাই, আমরা আমরা রাষ্ট্রীয় পদে যেতে চাই, আমরা দেশকে শাসন করতে চাই, খেলাফা। আমরা খেলাফার কতটুকু অর্থ বুঝি, খেলাফার বিস্তারিত ব্যাখ্যাটা আমার কাছে কতটুকু রয়েছে, এ নিয়ে আমার কতটুকু পড়াশোনা রয়েছে। আমাকে যদি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমি কি রাষ্ট্র চালাতে পারবো কিনা, পররাষ্ট্র নিয়ে অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমার পড়াশোনা কতটুকু রয়েছে, বা রিলেশনশিপ নিয়ে আমার পড়াশোনা কতটুকু রয়েছে, একটা দেশকে কীভাবে চালাতে হয়, একটা দেশকে শুধুমাত্র জাকার ভিত্তিতে চলতে পারে কিনা, একটা দেশকে শুধুমাত্র মানে আমি একজন মানুষ নামাজ পড়াতে পারি, ভারত তিলাওয়াত করি, এটা কি, এই যোগ্যতা নিয়ে কি দেশ চালানো যাবে কি? আমি অর্থনীতি কতটুকু বুঝি, আমি অর্থনীতি নিয়ে বা পররাষ্ট্রনীতি নিয়ে বা আমি রাজনীতি নিয়ে কতটুকু পড়াশোনা করেছি, এগুলো আমাদের এখন অ্যানালাইজ করার সময় এসেছে। যদি একজন মানুষের 4জন মানুষ, তারা 4জন ওলামায়ে কেরাম, তারা পাশ করে আসতে পারেনি এত হাম্বিতাম্বি করার পরেও, অথচ আমরা দেখেছি বিরোধী দলীয় একজন পক্ষ, মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, ময়মনসিংহ ফুলপুর আসনে, সম্ভবত ময়মনসিংহ 2 হবে, ফুলপুর আসনের, উনি কিন্তু বিরোধী পক্ষ থেকে গিয়েছে, অর্থাৎ উনি খেলাফতে মজলিসের পক্ষ থেকে গিয়েছে, উনি কিন্তু পাশ করে এসেছে, এবং উনি বিশাল একটা সেই জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে। তো উনি বিরোধী পক্ষ হওয়ার পরেও পাশ করে আসতে পেরেছে, বিএনপিকে উনি একদম বিএনপির জনপ্রিয় ব্যক্তিকে উনি হার মানিয়েছে। কী করে সম্ভব হয়েছে? ওনার কারিশমাটা কী ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বিষয়টা কী। এই বিষয়টা বোঝার জন্য আমি 3 নম্বর পয়েন্টে আসছি, যে সমাজকে শুধুমাত্র একজন আলেম, একজন ইমামকে ভালোবাসে শুধু, এবং ইমামকে সমাজ কীভাবে নেয়, একজন আলেমকে সময় কীভাবে সমাজ নিচ্ছে, এটা আমাকে এখন আমাদের বোঝার সময় এসেছে।
একজন আলেমকে সমাজ শুধু সম্মান করে এইটুকুর জন্য যে সে মানুষটা ভালো, নামাজ পড়ায়, আল্লাহওয়ালা মানুষ, তার দোয়ার দরকার। এছাড়া সমাজ আমাকে সামাজিক কোনো দায়িত্ব আমাকে দিচ্ছে না, বিচারের দায়িত্ব আমাকে দিচ্ছে না, আমার কোনো প্রবলেমে সমাজ আমাকে ডাকছে না, আমার কাছে আসছে না। কারণটা কি? সমাজ মনে করছে এর একটা জাতি, এরা শুধু মসজিদ কেন্দ্রিক, মসজিদে এদের সীমাবদ্ধতা, এর বাহিরে এরা কিচ্ছু পারে না বা এদের সেই ক্ষমতাটুকু নেই। আমি সমাজের জন্য কতটুকু কাজ করতে পেরেছি, আমি সমাজকে কী দিয়েছি? একজন মানুষ বিপদে ছিল, আমি তার জন্য কি করতে পেরেছি? একজন মানুষ ঋণগ্রস্ত, তার জন্য কি করতে পেরেছি? একজন মানুষ হজ করতে চায়, আমি তার জন্য কি করতে পেরেছি? একজন মানুষ ব্যবসা করতে পারছে না, বেকার হয়ে পড়ে আছে, আমি তার জন্য কি করতে পেরেছি? না, আমি যেটা করেছি, আমি তার বেকারের কাছে গিয়ে টাকা চেয়েছি, বেকারের কাছে গিয়ে আমি আমার সন্তানটাকে পড়াতে হয়, বোর্ডিং খেতে পারে না, লজিংয়ের দরকার, আমি তার কাছে গিয়েছি। সমাজকে আমি সেটাই হয়তো দিয়েছি। মুফতি মাহমুদুল্লাহ আমাকে দেখেছি, উনি অনেক কাজ করেছে, মানুষকে দান করতেন, মানুষের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতেন। ফলাফলটা কি? ফলাফলটা বিরোধী পক্ষ থেকে দাঁড়াবার পরে উনি নির্বাচনে পাশ করে চলে এসেছেন, সংসদে গিয়েছেন। কেন? সমাজ তার একদম লাইফ সাপোর্টটা পেয়েছে, সমাজ তাকে একদম বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে এবং তার বাস্তবতা বোঝার চেষ্টা করেছে। সমাজ তাকে দেখেছে যে সে সমাজের পাশে কীভাবে দাঁড়িয়েছে। সমাজ মানুষকে কাজ চায়, সমাজ দেখতে চায় মানুষটা কাজ করে কতটুকু, বা আমার জন্য তার কি, সে কী বেনিফিটসগুলো নিয়ে আসে, সে আমাকে কোনো বেনিফিটস আমাকে বেনিফিটেড করে নাকি সে আমার দ্বারা বেনিফিটেড হয়। সমাজ সেগুলো দেখে, বোঝার সময় এসেছে, বোঝার দরকার, শুধু আন্দোলন করে হয় না। শামীম কায়সার লিঙ্কন সে আজকে এই জায়গায় গিয়েছে, তার যোগ্যতায় গিয়েছে, কঠোর পরিশ্রম করবার পর একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরে গিয়েছে। আমি সেটা পারি না, আমার ব্যর্থতা। আমাকে সে জায়গায় যেতে হলে আমাকে গবেষণা করতে হবে, টাইম নিতে হবে। আমরা ইখতিলাফ করি অযথা, আমরা একজন আলেমকে সামনে নিয়ে আসার চেষ্টা করি, যে আলেম এখন মানুষের সামনে খুব বেশি প্রসিদ্ধ, মানুষ যাকে নিচ্ছে, আমি তাকে সামনে নেই, আমরা সেটা দিচ্ছি না। আমরা প্রত্যেকে এক একটা এই রাষ্ট্রকে মাদ্রাসার মতো আমরা মোহতামিম হয়ে আমরা চালাতে চাই। আমরা প্রত্যেকেই, আমরা যখন মাদ্রাসা ইতিমামগিরি করি, আমি মনে করি রাষ্ট্রবোধ হয় তেমনই। আমরা এই কয়েকজন মানুষ নিয়ে একটা দল করে বসি, এগুলো বোঝার দরকার। আমি এগুলো নিয়ে কথা বলবো না, বা অনেকে সমালোচনা করবেন। আমি আমার জায়গা থেকে আমি একটু আমি বলার চেষ্টা করলাম যে উনি মন্ত্রী হওয়ার পরে আমরা কেন বিরোধিতা করলাম, সেটা যৌক্তিক কিনা আমার কাছে লজিক্যাল মনে হয় না। এই জন্য সেটা তার যোগ্যতা। আমি সমাজকে এতটুকু দিতে পারিনি, সমাজ আমাকে বিশ্বাস করবে, বিধায় আমরা সিটগুলো আনতে পারিনি, কারণ সমাজ আমাকে সেই বিশ্বাস করে না, সমাজের সেই জায়গায় আমি যেতে পারিনি, বা এতটুকু উপকার আমি সমাজকে দিতে পারিনি। সেগুলো করবার জন্য আজকের ভিডিওটা করা। এবং মুফতি মোহাম্মদুল্লাহকে আমি এই জন্য রেফারেন্স হিসেবে দিয়েছি যে উনি বিরোধী পক্ষ থেকে কী করে হয়েছে, কারণ সমাজকে কিছু দিয়েছে। তা আমরা সমাজকে দেওয়ার টার্গেট করি, চেষ্টা করি। আমরা আগামী 10-20 বছর টার্গেট নেই, আগে সমাজের কাছে যাই, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমি, দেন আমাকে এই আহলে হাদিস নিয়ে আমাকে ইখতিলাফ করতে হবে না। মানুষই আমাকে তুলে আনবে, মানুষই আমাকে পটটা দিয়ে দিবে। কে আহলে হাদিস, কে লামাজে মাজার, এগুলো কেউ দেখবে না, এগুলো দেখার সময় এখন নাই। মানুষ প্র্যাকটিক্যাল, মানুষ দেখে যে আমার কার দ্বারা উপকার হচ্ছে, কে জ্ঞানী, কার জ্ঞান রয়েছে, কে সমাজে কিছু দিতে পারবে, কে ওই পরিমাণ এবিলিটি কোয়ালিটি কার মধ্যে রয়েছে। এই জন্য আমি মনে করি এই বিরোধিতারা একেবারে অযৌক্তিক, আমার কাছে ভালো লাগেনি। বরং এই মানুষটা এত সুন্দর চমৎকার সুন্নাহ পালন করছে, সে আল্লাহকে মানে, রাসূলকে মানে, সে ইসলামের প্রতি খুব বেশি সহনশীল প্র্যাকটিসিং মুসলিম, তাকে পাশে রাখার দরকার, তার পাশে আমাদের থাকার দরকার, এবং তাকে নিয়ে আমাদের চলবার মতো এই মানসিকতা আমাদের মধ্যে বৃদ্ধি করার দরকার, এবং আমরা যেন একটা প্রজন্ম তৈরি করতে পারি, এবং আমরা যেন একটা প্রজন্মকে সামনে আনতে পারি, সেই চেষ্টা করবার দরকার। পরিশেষে বলি, আমি চেষ্টা করছি ওয়াননেস চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওয়াননেস ড্রিম চাইল্ড স্কুলের মধ্য দিয়ে কিছু একেবারে আনপ্রিভিলেজড, অর্থাৎ সুবিধা বঞ্চিত শিশু, রোড চাইল্ড, পথ শিশুদেরকে আমি সমাজের মূলধারা নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকবেন, আমার স্কুলের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।